ঝরাপাতার আরও একটি পর্বে সকলকে স্বাগত। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বরোদা কাহিনী দেহান্তর। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30শে মার্চ 1899 সালে, মৃত্যু 22শে সেপ্টেম্বর 1970 সালে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্য জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলির মধ্যে একটি। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে ব্যোমকেশ সমগ্র, ঝিন্দের বন্দি, তুঙ্গভদ্রার তীরে, দাদার কীর্তি বিশেষ জনপ্রিয়। তার সৃষ্ট অন্যতম চরিত্র হল বরোদা, যা ভূতান্বেষী নামে পরিচিত। আজ সেই বরোদারই গল্প। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1356 বঙ্গাব্দের 31শে জ্যৈষ্ঠ। গল্পের প্রধান চরিত্রে বরোদা, শ্যালক, অমূল্য, পৃথ্বী, সাবিত্রী ও মিস্টার দাস। শুরু হচ্ছে আজকের গল্প দেহান্তর। বরোদা বলল, যারা পেটজনিত বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি কখনো সে চেষ্টা করিনি, কেবল একবার। নিধাবকাল সমুপস্থিত। মহাকবি কালিদাস বলেছেন, এই সময়ে সূর্য প্রচণ্ড হয় এবং চন্দ্র হয় স্পৃহণীয়। তখন সূর্যের প্রচণ্ডতা পরীক্ষা করে দেখবার প্রয়োজন হয় না, পরন্তু চন্দ্রের স্পৃহহীনতা যাচাই করবার উদ্দেশ্যে আমরা ক্লাবের কয়েকজন সভ্য সন্ধ্যার পর ক্লাবের বিস্তীর্ণ অঙ্গনে 17 ইঞ্চি পেতে বসেছিলাম। পূর্বের আকাশে একটি নধর চাঁদ গাছপালা ছাড়িয়ে উপরে উঠেছে। তার আলোয় পরস্পর মুখ দেখতে কষ্ট হয় না। অধিকাংশ সভ্যই ঊর্ধ্বদেহিক আবরণ মোচন করে ফেলেছে। ক্লাবের ভৃত্যকে ভাঙে শরবত তৈরি করবার ফরমাস দেওয়া হয়েছিল। চন্দ্র যতই স্পৃহণীয় হোক, সেই সঙ্গে বরফ শীতল শরবত পেটে পড়লে শরীর আরও সহজে স্নিগ্ধ হয়। আমরা সতৃষ্ণভাবে শরবতের প্রতীক্ষা করছিলাম। এইরূপ পরিবেশের মধ্যে বরোদা যখন বলল, যারা পেটজনিত বিশ্বাস করে না ইত্যাদি, তখন আমরা শঙ্কিত হয়ে উঠলাম। ছুঁচের মতো সুখাগ্র এই প্রস্তাবনাটি যে অচিরেই ফল দেবে, তা গল্পের আকারে প্রকাশ পাবে, তাতে কারো সন্দেহ ছিল না। ভূতের গল্প শোনার পক্ষে গ্রীষ্মের চাঁদনের রাত্রি অনুকূল নয়। এজন্য শীতের সন্ধ্যা কিংবা বর্ষার রাত্রি ঠিকঠাক। কিন্তু বরোদা যখন ভনিতা করেছে, তখন আর নিস্তার নেই। ভাগ্যক্রমে এই সময় শরবত এসে পড়ল। আমরা প্রত্যেকে হৃষ্টচিত্তে একটি করে ঠান্ডা গেলাস তুলে নিলাম। পৃথ্বী গেলাসের কানায় একটি ক্ষুদ্র চুমুক দিয়ে বলল, আহ, দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বরোদা বলল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষে এমন জায়গা আছে যেখানে এখন বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম দিব্যি শীত। প্রশ্ন করলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? বরোদা বলল, মনে করো মসুরি কিংবা নৈনিতাল। নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বদলের জায়গা নয়। আমার বড় কুটুম্ব সেখানে বদলি হয়েছেন, তারই নিমন্ত্রণে মাসখানেক গিয়েছিলাম। সেখানে একটা ঘটনা ঘটেছিল। অমূল্য সন্দিগ্ধভাবে বলল, ঘটনা না হয় ঘটেই ছিল, কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসের? বরোদা বলল, লজ্জা নেই। যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্রপাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে আর কি। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যা হোক, গল্পটা বলি শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাবভাব ঠিক দেশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া, ডিনারের পর 2-1 প্যাক হুইস্কি বা পোর্ট, এইসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে।
দোষ দেওয়া যায় না, শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো। শ্যালকের চিঠি পেয়ে আমি তো পৌঁছলাম। 2-4 দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গত্তি লাগলো। আমার শ্যালকটি দারুণ মাংসাশী, বাড়িতে রোজ মুরগি মাটনের শ্রাদ্ধ চলছে। তার উপর পাহাড়ে ঘুরে বেড়ান, ঘন্টায় ঘন্টায় খিদে পায়। জায়গাটা সত্যিই চমৎকার, যেমন জল হাওয়া তেমনই তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটা নতুন বন্ধুও জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছেন, সকলেই ভারী মিশুকে। নতুন লোক পেলে খুব খুশি হন। একটি ছোকরার সঙ্গে আলাপ হলো, তার নাম প্রমথ রায়, বয়স 25-26। যেমন মিষ্টি চেহারা তেমনই নরম স্বভাব, ভালো সরকারি চাকরি করে। মনটা অতি আধুনিক হলেও উগ্র নয়। প্রায় রোজই বিকালবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢু মারত। ছোকরা অবিবাহিত, একলা থাকে, তাই আমাদের সঙ্গে খানিক গল্প গুজব করে 2-1 পেলা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যার পর বাসায় ফিরত। একদিন কথায় কথায় আমার শ্যালক পেটজনির কথা তুললেন। বললেন, ওহে প্রমোদ, তোমরা তো ভূত পেত কিছুই মানো না। আমাদের বড়দা একজন পাক্কা ভূতজ্ঞানী ব্যক্তি। ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে। প্রমোদ হেসে উঠল, বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব বিশ্বাস করেন দেখছি। কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগলো। বললুম, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। যথা যথা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস কিংবা প্যাকলভের বিহেভিয়ারিজম। প্রমোদ হাসতে লাগলো। সে বুদ্ধিমান ছেলে, তাই এড়ে তর্ক করলো না। ভূতের কথা ওইখানেই চাপা পড়ল। আমার পাহাড়ে আসার পর 2 হপ্তাহ কেটে গেল। দিব্যি আরামে আছি, ওজন বেড়ে যাচ্ছে, মনে চিন্তা নেই, গায়ে ঘাম নেই, বিছানায় ছাড় পোকা নেই। খাওয়া, ঘুমোনো আর এই ঘুরে বেড়ানো, এই 3 কাজে দিবারাত্রি কোথা দিয়ে যে কেটে যায় বুঝতেই পারি না। জীবনে এরকম সুসময় কিঞ্চিত এসে পড়ে, কিন্তু বেশি দিন টিকে থাকে না। প্রমোদ একদিন আমাদের চায়ের নিমন্ত্রণ করলো। আমি আর শ্যালক যথাসময় তার বাসায় উপস্থিত হলাম। আর কেউ নিমন্ত্রিত হয়নি জানতাম, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছেন। একে আগে কখনো দেখিনি। সুন্দরী, তন্বী, দীঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া। সাজসজ্জায় প্রসাধনে বর্ণবাহুল্য নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়, হয়তো 2-1 বছর বেশিও হতে পারে। শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন। এই যে মিসেস দাস, কি সৌভাগ্য, আপনার সঙ্গে দেখা হবে তা আশাই করিনি। তরুণী হাসি মুখে প্রতি নমস্কার করে বললেন, সাপ্তাহিক শপিং করতে এসেছিলুম। রাস্তায় প্রমোদবাবুর সঙ্গে দেখা হয়ে গেল, উনি ধরে নিয়ে এলেন। প্রমোদ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। ইশারায় বুঝলাম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল 3 দূরে হরজটা নামে একটি উঁচু গিরিশিখর আছে। খুব ছোট জায়গা, মাত্র 10-12টি বাংলো আছে। সেইখানে মিসেস দাস থাকেন। হরজটা থেকে শহরের পথ সুগম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে, তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক জিনিসপত্র কিছু কেনাকাটা করে নিয়ে যান। চা কেক সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলুম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনই শান্ত আর সংযত। তার সুন্দর চেহারার একটা প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তার সঙ্গে প্রগতা করবার সাহস কারও নেই। তার সুকুমারত্বই যেন বর্ম। প্রমোদকেও সেই সঙ্গে লক্ষ্য করলুম। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন দেখলাম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে। কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলেই একেবারে অধীর অসংবৃত্ত হয়ে পড়ে। প্রমোদের অবস্থা সেই রকম। তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা,
হন প্রগতিশীলা আধুনিকা তবু হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠলুম। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোম্যান্স অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলো থাকতে থাকতে তাকে হরজাটায় ফিরতে হবে। তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণে টেনে নিয়ে বললেন, একদিন হরজটায় আসুন না, একটু নিরিবিলি এই যা, নইলে খুব সুন্দর জায়গা। এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। আসবেন তো? আমার গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করলুম। তিনি চলে গেলেন। তারপর আরও কিছুক্ষণ বসে আমরা উঠলুম। অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমোদ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে। তাই দেখে আর তাকে কষ্ট দিতে ইচ্ছা হলো না। বাড়ি ফেরার পথে শ্যালককে জিজ্ঞাসা করলাম, কি হে, ব্যাপার কি? ভেতরে কিছু কথা আছে নাকি? শ্যালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। তুমিও লক্ষ্য করেছো দেখছি। আমি গুজব শুনেছিলাম, আজ চোখে দেখলাম। প্রমোদ সাবিত্রীকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছে। ওর নাম সাবিত্রী বুঝি? তা উনি কি বলেন? যতদূর শুনছি সাবিত্রীর মত নেই। মত নেই কেন? হিন্দু সংস্কার না অন্য কিছু? তা ভাই ঠিক বলতে পারি না। কতটা সংস্কার হতে পারে, আবার কতটা মৃত স্বামীর প্রতি ভালোবাসা হতে পারে। জিজ্ঞেস করলুম, স্বামী কতদিন মারা গেছেন? শ্যালক বললেন, তা প্রায় বছর 2 হতে চলল। ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন। হঠাৎ করেই রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্যই। খুব রাশভারী জবরদস্ত লোক। বয়স আন্দাজ 35 বছর হয়েছিল। মাত্র বছরখানেক সাবিত্রীকে বিয়ে করেছিলেন। মিসেস দাস হরজতে থাকেন কেন? বাড়িটা দাসের ছিল। সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন, তাই রেলওয়ে থেকে তার বিধবা একটা মাসোহারা পায়। তাইতেই চলে। সাবিত্রী কেমন মেয়ে তোমার মনে হয়? খুব ভালো। এমন মেয়ে দেখা যায় না। এই বয়সে একলা থাকে, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথা বলতে পারেনি। বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মতামত কি? এরকম ক্ষেত্রে হওয়াই ভালো। সারা জীবন অতীতের পানে চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ছেলেপুলে থাকলেও বা একটা কথা ছিল, কিন্তু সাবিত্রী বোধহয় বিয়েই করতে চায় না। এই ঘটনার পর আরো দিন 10 কেটে গেল। প্রমোদ আর আসেনি। আমরা তার মনের কথা আঁচ করেছি বলেই বোধহয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমরাও স্বর্গ হতে বিদায় নেবার সময় হলো। আমি পাত্তারি গোটাচ্ছি এমন সময় একদিন প্রমোদ এলো। একটু লজ্জা লজ্জা ভাব। 2-4টে কথার পর বলল, মিসেস দাস চিঠি লিখে আমাদের 3জনকে হরজটায় নিমন্ত্রণ করেছেন সূর্যোদয় দেখবার জন্যে। যাবেন? আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু শ্যালক আপত্তি তুললেন। সূর্যোদয় দেখতে হলে তার আগের রাতে গিয়ে হরজটায় থাকতে হয়, কিংবা রাত্রি 2টোর সময় এখান থেকে বেরোতে হয়। সে কি সুবিধা হবে? প্রমোদ পকেট থেকে চিঠি বার করে বলল, তার চিঠি পড়ে দেখুন, অসুবিধা বোধহয় হবে না। চিঠিতে লেখা ছিল, প্রীতি নমস্কারান্তে নিবেদন। প্রমোদ বাবু, দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন। আমি কিন্তু সত্যিই আপনাদের 3জনকে নিমন্ত্রণ করেছিলাম। আসুন না, রাত্রে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন। কষ্ট হবে না। আমার বাড়িতে 3জন অতিথিকে স্থান দেওয়ার মতো জায়গা আছে। কবে আসবেন জানাবেন, কিংবা না জানিয়ে যদি এসে উপস্থিত হন তাহলে খুশি হব। আশা করি ভালো আছেন। নিবেদিকা সাবিত্রী দাস। এরপর আর শ্যালকের আপত্তি ছিল না। প্রমোদ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার আছে, চলুন না আজই যাওয়া যাক। 5টার সময় বেরোলে সন্ধ্যের আগে পৌঁছে যাব। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হরজটা শিকড়টি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হরজটা নাম সার্থক। যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে ওপরে উঠেছে। তার খাজে খাজে সাদা সাদা বাংলোগুলো ধুতরা ফুলের মতো ফুটে আছে। অপূর্ব দৃশ্য। কিন্তু সেখানে পৌঁছবার রাস্তাটি মোটেই অপূর্ব নয়। 3
মাইল পথ হাঁটতে পাক্কা 2.5 ঘন্টা লাগে। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলাম তখন দিনের আলো ফুরিয়ে এসেছে, তবু হর্যটায় কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনের বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। উৎফুল্ল কলকাকলি দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায় আসন্ন দুর্ঘটনা সামনে কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয়, কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র পূর্বাভাস পাইনি। সেই পার্বত্য সন্ধ্যার গৈরিক আলো মনে হয়েছিল এ আলো নয়, অপরূপ এক দৈবিক প্রসন্নতা। তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারে তা কল্পনা করা যায় না। আমার বোধ হয় প্রমোদ কিছু আভাস পায়নি। মিসেস দাস আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। গরম জলে মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি। বাড়িতে পুরুষ চাকর নেই, 2টি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাত্রে থাকে। হরজটায় এখনো বিদ্যুৎ বাতি এসে পৌঁছয়নি। কেরোসিন ল্যাম্পের মোলায়েম আলোয় চা খেতে বসলুম। মিসেস দাস চাকরানীদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন। ড্রয়িং রুমের দেয়ালে একটা এলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলুম না। চা খাওয়া শেষ হলে তার কাছে গিয়ে দাঁড়ালুম। ইনি অকাল মৃত মিস্টার দাস, সন্দেহ নেই। ভালো করে দেখলুম, চেহারা সুন্দর বলা চলে না, কিন্তু একটা দৃঢ়তা আছে। চওড়া চিবুকের মাঝখানে খাজ, চোখে দৃষ্টি একটু কড়া। ফটো তোলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রে দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানার সঙ্গে প্রমথর নরম মিষ্টি মুখের তুলনা করছি এমন সময় পাশে মৃদুকণ্ঠের আওয়াজ হলো। আমার স্বামী। দেখলুম মিসেস দাস আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তারপর প্রমথ এসে দাঁড়ালো। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে চকিতে প্রমথর পানে চাইলেন। তার মুখখানি শান্ত। মুখ দেখে মনের কথা ধরা যায় না, তবু সন্দেহ হলো তিনিও আমারই মতো ফটোর সঙ্গে প্রমথর মুখ তুলনা করছেন। আমরা আবার ফিরে এসে বসলুম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের নয়। কবি বলেছেন, রমণীর মন সহস্র বর্ষের সখা সাধনার ধন। আমি ভাবতে লাগলাম, ইনি প্রমথকে বিয়ে করতে অস্বীকার করছেন একথা নিশ্চয়ই সত্যি, কিন্তু প্রমথ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতো একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধুই লৌকিক সহৃদয়তা? না, এর অন্তরালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাবার অভিপ্রায় লুকিয়েছিল। প্রমথর অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেদিন যেমন দেখছিলাম আজ ঠিক তাই। চুম্বকাবিষ্ট কম্পাসের কাঁটা অন্য কোনো দিকেই তার লক্ষ্য নেই। ক্রমে রাত্রি হলো। উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে আমার মাথার ওপর দিয়ে সাই সাই শব্দে বইতে লাগলো। রান্না বান্না হতে স্বভাবতই একটু দেরি হলো। আমরা রাত্রির খাওয়া শেষ করে যখন উঠলুম তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন, সকালে 3:30 আগে কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো, এখন শুতে গেলে 3:30টার সময় ঘুম ভাঙবে কি? যদি না ভাঙে আজকের অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞেস করলাম, অ্যালার্ম ঘড়ি আছে কি? মিসেস দাস বললেন, না, কিন্তু সেই জন্য ভাববেন না, আমি ঠিক সময়ে আপনাদের তুলে দেব। শ্যালক বললেন, কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি? মিসেস দাস একটু হেসে বললেন, আমি ঘুমাবো না, এই কখনটা বই পড়ে কাটিয়ে দেব, আমার অভ্যেস আছে। অবাক হয়ে চেয়ে রইলুম। আমরা ঘুমাবো আর ভদ্রমহিলা সারা জেগে থাকবেন। হঠাৎ প্রমোদর দিকে তাকিয়ে দেখলাম ও এগিয়ে এসে বলল, তাহলে আমিও জেগে থাকি। আমাদের দিকে চেয়ে বলল, আপনারা শুয়ে পড়ুন। আমার কিন্তু এ প্রস্তাবে সায় ছিল না। আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমবো আর এই দুটো যুবক যুবতী সারা রাত একত্রে থাকবে। শ্যালক সমস্যা ভঞ্জন করে দিয়ে বললেন, তবে আমরা সকলেই জেগে থাকি না কেন? আমার আবার নতুন জায়গায় সহজে ঘুম আসে না, এমনিতেই হয়তো চোখ চেয়ে রাত কেটে যাবে।
আমি বললাম, আমারও ঠিক তাই। মিসেস দাস আপত্তি করলেন, কিন্তু আমরা শুনলাম না। ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল। 4 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। শ্যালক প্রস্তাব করলেন তাস খেলা যাক, কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তার হলো না। প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলছে। মিসেস দাস একটি হেলান দেওয়া চেয়ারে শুয়েছেন, শ্যালক সোফায় লম্বা হয়ে সিগারেট টানছেন। আমিও একটা গদি মোড়া চেয়ারে গুটিসুটি হয়ে বেশ আরাম অনুভব করছি। কেবল প্রমোদ অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা নাড়ছে, আলোটা কখনো কমিয়ে দিচ্ছে, কখনো বাড়িয়ে দিচ্ছে। মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে। ঘড়িতে 12টা বাজলো। শ্যালক উঠে বসলেন, সিগারেট দগ্ধ প্রান্তটুকু অ্যাস্ট্রের ওপর রেখে বললেন, আচ্ছা মিসেস দাস, আপনি এই বাড়িতে একলা থাকেন, আপনার ভয় করে না? মিসেস দাস একটু ভুরু তুলে তাকালেন। ভয়? কিসের ভয়? বাড়ির মাথার ওপর ঠান্ডা বাতাসটা সাঁই সাঁই শব্দ করে চলেছে। আমি একটা হাই চাপা দিয়ে বললুম, মনে করুন ভূতের ভয়। প্রমোদ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাগ ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে চকিতে ফিরে চাইল, তারপর আমাদের মধ্যে এসে দাঁড়ালো, বিদ্রুপ করে বলল, ভূতের ভয়? সে আবার কি? ভূত বলে কিছু আছে নাকি? বড়দাবাবুর যত কুসংস্কার। মিসেস দাসকে জিজ্ঞাসা করলুম, আপনারও কি একই মত? তিনি একটু চুপ করে থেকে বললেন, পরজন্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি। প্রমোদ জোর গলায় বলে উঠল, ভূত নেই, ভূত নেই। ভূত শব্দের যে অর্থই ধর, ভূত থাকতেই পারে না। আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। এই কি যথেষ্ট নয় বড়দাবাবু? তার মুখের পরে তাকালো, মুখখানা লাল হয়ে উঠেছে। প্রমোদ নরম স্বভাবের মানুষ, তাকে এত বিচলিত কখনো দেখিনি। যেন সাবিত্রীকে একটা কথা বলবার জন্য তার প্রাণে প্রবল আবেগ উপস্থিত হয়েছে, অথচ আমাদের সামনে বলতে পারছে না। শ্যালকও ব্যাপারটা বুঝেছিলেন। তিনি বললেন, বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূতও থাকতে বাধ্য। আমাদের সকলেরই অতীত জীবন আছে, সেইটিই ভূত। তোমারও ভূত আছে প্রমোদ, তাকে এড়ানো সহজ নয়। তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে মরা মানুষের সবটাই ভূত, আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে। শ্যালক যে ভূত কথাটা দুরকম অর্থ দিয়ে লোফালোফি করছেন, প্রমোদ তা বুঝল না। তার তখন রোগ চেপে গেছে। সে হাত নেড়ে বলল, ওসব হেয়ালি আমি বুঝি না। মৃত্যুর পর আত্মা যে বেঁচে আছে তার প্রমাণ করতে পারবেন আপনারা? শ্যালক হেসে বললেন, আমি কিছুই প্রমাণ করতে পারি না। প্রেতজনী সম্বন্ধে বড়দা খবর রাখেন, ওনাকে জিজ্ঞাসা করো। আমি বললুম, দেখুন প্রমোদ বাবু, যে লোক জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আপনি যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করানো কারুর সাধ্য নয়। তবে এইটুকু বলতে পারি, অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনিতে বিশ্বাস করেছেন, যথা উইলিয়াম ক্রুক্স, অলিভার লজ, কোনান ডয়েল। প্রমোদ মুখ শক্ত করে বলল, আমি বিশ্বাস করি না। যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করুন, নইলে কেবল কতগুলো বিলিতি নাম আউড়ে আমাকে কাবু করতে পারবেন না আপনারা। একটু রাগ হলো। বললুম, বেশ, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? মিসেস দাস, আসুন প্ল্যানচেট করা যাক। তিনি একটু শঙ্কিত হয়ে বললেন, প্ল্যানচেট? ভূত না হবেন বুঝি? বললুম, প্রমোদবাবুর অবিশ্বাস ভাঙবার আর তো কোনো উপায় দেখি না। তবে আপনার যদি ভয় করে তাহলে কাজ নেই। তিনি বললেন, না, ভয় করবে না। চকিতে একবার প্রমোদের দিকে তাকিয়ে বললেন, বেশ তো, করুন না। আর কিছু না হোক, সময় তো কাটবে। কি চাই বলুন? বললুম, বেশি কিছু নয়, শুধু একটা টেপার টেবিল হলেই চলবে। ছোট একটা টেপার টেবিল ঘরেই ছিল। আমি তখন 2-4 কটায় প্ল্যানচেটের প্রক্রিয়া বুঝিয়ে দিলাম। তারপর আলোটা কমিয়ে দিয়ে 4 জনের টেবিল ঘিরে বসা গেল। শ্যালক প্রশ্ন করলেন, কাকে ডাকা হবে? আমি বললুম, যাকে ইচ্ছে ডাকা যেতে পারে, তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারা আমাদের সকলের জানা আছে।
আমরা যেখানে বসেছিলাম তার অল্প দূরে মিস্টার দাসের ছবি দেওয়ালে টাঙানো ছিল। প্রমোদ বসেছিল ছবির দিকে পিঠ করে, আর মিসেস দাস ছিলেন তার সম্মুখে। মিসেস দাস ছবির পানে চোখ তুললেন, সঙ্গে সঙ্গে আমাদেরও চোখ সেই দিকে ফিরল। অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না, কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে। মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার পানে চাইলেন। তার চোখের প্রশ্ন বুঝে আমি বললুম, হ্যাঁ, ওকেই ডাকা যাক। আমি যদি ওকে দেখিনি তবু ছবিতেই কাজ চলবে। সকল চোখ বুঝে মনে মনে ওর কথা ভাবতে থাকুন। আঙুলে আঙুল ঠেকিয়ে টেবিলের ওপর হাত রাখা হলো। তারপর আমরা চোখ বুঝে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিলুম। প্ল্যানচেরের টেবিলে যখন বেজ্জনের আবির্ভাব হয় তখন টেবিলটা নড়তে থাকে, মনে হয় টেবিলের মরা কাঠে প্রাণ সঞ্চার হয়েছে। তার ভেতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে। আমরা প্রায় 10 মিনিট বসে রইলুম, কিন্তু টেবিল নড়ল না, তার মধ্যে জীবন সঞ্চার হলো না। তখন চোখ খুলে সকলের পানে তাকালুম। প্রমোদকে দেখেই বুঝলুম প্রেতের আবির্ভাব হয়েছে। টেবিলের ওপর নয়, মানুষের উপর। এমন মাঝে মাঝে হয়, তার মুখটা ঝুঁকে আছে বুকের ওপরে, ঠোঁট দুটো নড়ছে, মুখের চেহারা কেমন যেন বদলে গেছে। প্রেতের উদ্দেশ্যে প্রশ্ন করলুম, কেউ এসেছেন কি? প্রমোদ আস্তে আস্তে মুখ তুলল, তারপর টক টকে রাঙা চোখ খুলে মিসেস দাসের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলুম। এতক্ষণে প্রমোদর মুখ ভালো করে দেখা গেল। তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেলুম। কঠিন হিংস্র মুখ, কোটরে চোখ দুটো জল জল করছে। চোখের দৃষ্টি প্রমোদর দৃষ্টি নয়, যেন তার চোখের ভিতর দিয়ে অন্য একজন উঁকি মারছে। মিসেস দাস সম্মোহিতের মতো তার পানে চেয়েছিলেন। হঠাৎ প্রমোদ উগ্র কণ্ঠে বলে উঠল, তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে। মিসেস দাসের চোখ বিস্ফারিত হতে লাগলো, তার ঠোঁট দুটি খুলে গেল। তারপর তিনি চিৎকার করে উঠলেন, তুমি এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর যা কাণ্ড বাঁধলো তার বর্ণনা করা যায় না। প্রমোদ লাফিয়ে উঠে দাঁড়ালো, তার মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে। আমি তাকে ধরতে গেলুম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি। তার গায়ে অসুরের শক্তি। আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার উপরে ঝাঁপিয়ে পড়ল। তাকে দু হাতে ঝাঁকানি দিতে দিতে গজতে লাগলো, তুমি আমারে বিয়ে করবে? বিয়ে করতে চাও? দেবো না, দেবো না, তুমি আমার। ভেবে দেখো, প্রমোদর মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে, কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই। আমি আর শ্যালক দুজনে মিলে টেনে প্রমোদকে আলাদা করে দিলাম। ইতিমধ্যে পাহাড়ি চাকরানি দুটোই চেঁচামেচি শুনে এসে পড়েছিল। তারা সাবিত্রীকে তুলে নিয়ে কোচের ওপরে শুইয়ে দিল। আমরা প্রমোদকে টেনে নিয়ে চললুম স্নানঘরের দিকে। সেখানে তাকে মেঝেয় ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলাম, আর চিৎকার করে বলতে লাগলো, আপনি চলে যান, চলে যান। না, যাবো না, যাবো না, সাবিত্রীকে বিয়ে করতে দেবো না। দাঁত ঘষে ঘষে প্রমোদ বলতে লাগলো, আমরা জল ঢালতে লাগলুম। ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো, হাত পা ছোড়াও বন্ধ হলো। আধ ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুয়ে দিলুম। তখন তার গায়ে আর শক্তি নেই, তবু বিজ বিজ করে বকছে, দেবো না, দেবো না। শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে। আমাকে দেখে তিনি ভয়াত্মক কণ্ঠে কেঁদে উঠলেন, কি হলো বড়দেবাবু, কি হলো? মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকে না। কান্নাই তখন তাদের একমাত্র আবরণ। আমি মিসেস দাসের পাশে তাকে যথাসাধ্য ঠান্ডা করবার চেষ্টা করলাম বসে। তারপর চাকরানীদের বললুম, এক পেয়ালা কড়া চা শিগগির তৈরি করে নিয়ে এসো। সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল। দুটি ঘরে দুটি রুগীর পরিচর্যা করতেই বেলা 7টা বেজে গেল। যাই হোক, মিসেস দাস তো সামলে উঠলেন, কিন্তু প্রমোদ সেই বিছানায় শুয়ে ঘুমিয়েই পড়ল। কিছুতেই তার ঘুম ভাঙে না। জোর করে ঘুম ভাঙাতেও সাহস হলো না, আবার হয়তো বিদঘুটে কাণ্ড আরম্ভ করে দেবে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, আমাদের আজ ফিরে যেতেই হবে, নইলে অনেক হাঙ্গামা। বেলা 1টা পর্যন্ত যখন ঘুম ভাঙল না তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠলাম। ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার হরজটায় বাস করেন। তাকে ডাকা হলো। তিনি পরীক্ষা করে বললেন,
বুকে একটু ঠান্ডা বসেছে, বিশেষ কিছু নয়, কিন্তু আজ এর বিছানা থেকে ওঠা চলবে না। আমরা কাতর চোখে মিসেস দাসের পানে চাইলুম। তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। বললেন, প্রমথবাবু আজ এখানেই থাকুন, আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন। শ্যালক অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন, দেখুন, যাওয়া খুবই দরকার, কিন্তু আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয়। মিসেস দাস বললেন, সেই জন্য ভাববেন না। বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন। তিনি বলে উঠলেন, ভাবনার কি আছে, আমি তো কাছেই থাকি। আমি না হয় রাত্রে এসে সাবিত্রী মার কাছে বাড়িতে থাকব। দরকার হলে আমার স্ত্রী এসে থাকতে পারেন, আপনারা ফিরে যান। বৃদ্ধ ডাক্তারটি মরমিল, অযথা প্রশ্ন করেন না। আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লাম। প্রমথ সম্বন্ধে চিন্তার কারণ নেই, ঘুম ভাঙলেই সে সহজ মানুষ হয়ে পড়বে। বেরোবার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে বললেন, কাল রাত্রের ঘটনা নিয়ে কোনো আলোচনা না হওয়াই ভালো। আমরা আশ্বাস দিলুম, আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর হজজটা থেকে নেমে এলুম। পরদিন সন্ধ্যার সময় খবর পেলাম প্রমোদ ফিরে এসেছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না। এদিকে আমার সময় ফুরিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যে বেরোতে হবে। ভাবলাম যাই, আমি প্রমোদের সঙ্গে দেখা করে আসি। এইসব ব্যাপারের পর তার হয়তো আসতে সংকোচ হচ্ছে। পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেলাম। সদর দরজা বন্ধ, কড়া নাড়লেই প্রমোদ এসে দরজা খুলে দাঁড়ালো। তার চেহারায় কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। সে কটমট করে কিছুক্ষণ আমার পানে চেয়ে রইল, তারপর দড়াম করে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলে। প্রমোদর সঙ্গে এই আমার শেষ দেখা। তারপর দিনই পাহাড় থেকে নেমে এলুম। এই পর্যন্ত বলে বড়দা থামল। ইতিমধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠেছে। ভাঙের নেশার জন্যই হোক বা বড়দার গল্প শোনার জন্যই হোক, বাতাস বেশ ঠান্ডা লাগছে। পৃথ্বী প্রশ্ন করল, তোমার গল্প এখানেই শেষ, না আর কিছু আছে? বড়দা একটা সিগারেট ধরিয়ে বলল, আর একটু আছে। মাসখানেক পরে শালুকের কাছ থেকে চিঠি পেলুম। তিনি এক আশ্চর্য খবর দিয়েছেন, সাবিত্রীর সঙ্গে প্রমথর সিভিল ম্যারেজ হয়ে গেছে। আমার ধারণা হয়েছিল যে ব্যাপারটা ঘটেছে, তারপর তাদের বিয়ে অসম্ভব। প্রমথ যে শেষকালে আমার সঙ্গে এমন রূঢ় ব্যবহার করবে, সেটা আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়ায় মনে করেছিলাম, কিন্তু দেখলাম আমার হিসেব আগাগোড়াই ভুল। শ্যালক আরেকটি খবর দিয়েছেন, সেটি আরও অদ্ভুত। এই অল্প সময়ের মধ্যে প্রমথর চেহারা নাকি অনেকখানি বদলে গেছে। সকলেই বলছে তার চেহারা ক্রমশ গতাসু মিস্টার দাসের মতন হয়ে দাঁড়াচ্ছে। এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাস দেখা দিয়েছে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বড়দা বলল, এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি, নিজের টিকা টিপ্পনি কিচ্ছু দিইনি। এখন তোমরাই এর টিকা টিপ্পনি করো। এটা কি মিস্টার দাসের প্রেতাত্মা কি প্রমথকে তার দেহ থেকে উৎখাত করে নিজেই কায়েমি হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন, কিংবা আর কি হতে পারে? আমরা কেউই উত্তর দিলাম না। বড়দা তখন কতটা নিজের মনেই বলল, যদি তাই হয় তাহলে প্রমথর আত্মাটার কি হলো, কোথায় গেল সে? অকস্মাৎ আকাশে একটা দীর্ঘ আর্তকর্কশ চিৎকার ধ্বনি হলো। আমরা চমকে উঠলাম। দেখলাম বাদুড়ের মতো একটা পাখি চাঁদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে, কালো ত্রিকোণ পাখা মেলে। পাখিটা ক্রমে দূরে চলে গেল। কণ্টকিত দেহে আমরা চেয়ে রইলাম। আজকের গল্প এখানেই শেষ হলো। শুনছিলেন দেহান্তর। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয়। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।